নমস্কার। খবরের ঘন্টার সম্পাদক এবং যারা এর সাথে যুক্ত আছেন কর্মে, তাদের সবাইকে আমার শুভাশিস এবং যারা শুনছেন এই প্রোগ্রাম, তাদের প্রতিও আমার শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। প্রথম কথা হলো 21শে মার্চ বিশ্ব কবিতা দিবস। এই বিশ্ব কবিতা দিবসকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি, কেননা কবিতা কিন্তু মনের খোরাক। আমরা যেমন খাওয়া দাওয়া করি, ভালো খাবার হলে পরে আমাদের স্বাস্থ্য রক্ষা হয়, সুন্দর হয়, সেরকমই কবিতা মাতৃভাষায় লেখাটা নিজের মনকে প্রফুল্লিত করে, আনন্দিত করে। এতে হলে হয় কি, যে কাজেই থাকুন না কেন, সেখানে একটা সুন্দর পরিবেশ মন গড়ে তোলে এবং সম্মুখে এগিয়ে যাওয়ার একটা প্রেরণা যোগায়। এই যে প্রেরণা যোগানোটা, এটা কিন্তু আমাদের বর্তমানের যে ছেলেপেলেদের মধ্যে, অল্প বয়সী ছেলেপেলেদের মধ্যে যে স্পৃহা বা যে আশা নিয়ে তারা ছুটছে, সেখানে কিন্তু তারা বেশিরভাগ ক্ষেত্রে অন্ধকার দেখতে পাচ্ছে। তার কারণ হচ্ছে তাদের মনটা অন্য জায়গায় খেলছে গিয়ে, এবং মনে প্রফুল্লতা সেটা ধোঁয়াশায় পরিবর্তিত হচ্ছে নানা কারণে, নানা ঘটনায় জড়িয়ে গিয়ে। দেন এর থেকে নিস্তার পাওয়ার উপায়, এর থেকে সুন্দরভাবে বেরিয়ে আসার উপায়, নিজেকে শান্ত এবং সুন্দর করে রাখার উপায় কবিতা লেখা। এবং এই কবিতা লেখাগুলো যে আমাকে অনেক বড় বড় কবিতা লিখতে হবে এমন নয়, ছোট ছোট কবিতা। এই যে আমরা জানি স্বাধীনতা, ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে 1947 সালে, কিন্তু এর স্বাধীনতার পিছনে বহু কবির অবদান রয়েছে। তারা এত কবিতা লিখেছে স্বাধীনতার উপরে, সেই সমস্ত কবিতা মানুষ জনসাধারণের মধ্যে তাদের, মানে এখন যেমন মাইকে মাইকে গান হয়, তখন কবিতা লোকে মুখে মুখে বলতো। এই কবিতা মানুষকে উদ্বুদ্ধ করেছিল। যেমন নজরুলের কবিতা, যেমন রবীন্দ্রনাথের কবিতা, যেমন সুকান্তের কবিতা, এই যে কিছু এদের মধ্যে মাইকেল মধুসূদনের কবিতা, এরকম ভালো ভালো কবি মানে কবিতা রয়েছে, যে কবিতাগুলো মানুষদের সাহস যোগায়, উৎসাহ যোগায় এবং এগিয়ে যেতে সাহায্য করে। কবিতা আমাদের মানে একটা বিশুদ্ধ মন তৈরি করে। কবিতা একটা পবিত্র মন তৈরি করে, যেখানে যার মধ্যে কোনো মলিনতা থাকে না। এটা সার্বিকভাবে আমি কবিতা লিখে টিকে আমি বুঝেছি। আমরা দেখেছি কবিতা এমনকি রাজনীতির পরিবেশে সুন্দর করে। আমরা যদি উদাহরণ হিসেবে সাম্প্রতিক কালের ঘটনা মানে আমরা মেলে ধরি, যে স্বাধীনতা পূর্বে যেরকম ভাবে আপনি বললেন যে আমাদের যারা স্বাধীনতা যোদ্ধা, তাদেরকে উদ্বুদ্ধ করতে কবিতা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এবং বিশ্বকবি নোবেল রবীন্দ্রনাথ ঠাকুরের, সেটাও মানে আমাদের দেশের বাংলার গর্ব। তার সঙ্গে যেটা বললেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতাগুলো এখনো আমাদের রোমকূপকে উত্তেজিত করে। মাইকেল মধুসূদন দত্তের যে কবিতা, এবং প্রচুর আমাদের যে কবি। এবং সাম্প্রতিককালে আমরা যদি দেখি যে আমাদের সদ্য প্রয়াত যে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, লোকসভাতে উনি অনেক সময় এমন সিচুয়েশন তৈরি হয়েছে, ওই হাঙ্গামার মধ্যে কবিতা দিয়ে উনি পরিবেশটাকে অন্য মাত্রা নিয়ে গেছে। কবিতা একটা এত সুন্দর আস্বাদন, একটা রস তৈরি করে, একটা মানে কঠিন সিচুয়েশনকে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারে কবিতা। বলবেন? হ্যাঁ, এই জন্য কবিতা
দিবসে আপনাকে একজন বিজ্ঞানী হিসেবে মানুষ জানে না, আপনাকে একজন কবি হিসেবেও মানুষ জানে। এই যে কবিতার যে গুণ, যে পরিবেশকে শুদ্ধ করা, সেই জায়গাটা এটা কবিতা যেন কবির আত্মার সাথে মিলেমিশে থাকে। কাজেই কবিতা কবির একটা কি বলবো, মানে তার প্রেতাত্মা, অর্থাৎ সে যেখানে যাচ্ছে কবিতাও তার সাথে সাথে যাচ্ছে, আত্মার সাথে মিলিত হয়। হ্যাঁ, তো যাই হোক, এই ধরনের উপর আমার একটা কবিতা লেখা আছে, আমি বরং সেই কবিতাটা আপনাদের শোনাচ্ছি। কবিতার নাম কবিতা নাকি কবির প্রেতাত্মা। কবিতা কবিতা কবিতা, কবিতাকে নিয়ে হইচই, কারণ কবিতা নেই। এ ঘর ও ঘর, ঘরের বাইরে। কবিতা ঝাড় জঙ্গল পাহাড় নদী সাগর পেরিয়ে মিলন সেতু রচনায় ব্যস্ত। কবির কোনো ভাষা নেই, কবিতার কোনো ভাষা নেই। যে কোনো দিবস যেমন স্বচ্ছ কাচের মতো, কবিতাও তেমন। কাচে ধুলো পড়ে তেমন নোংরা জমে, কবিতাও মলিন হয়। এর জন্য আমরা দায়ী, কবিতা নয়। কবিতা বারবার বলেছে, যতবার ঘর দরজা পরিষ্কার করবে ততবার নোংরা জমবে। কিন্তু অভ্যাস রাখতে হবে, এগিয়ে যেতে হবে। আজকাল যেমন সবাই কবিতা লেখে, কেউ কেউ কবিতাকে বাইরে টাঙিয়ে রাখে, পড়ো পড়ো পড়ো। কেউ কেউ নিজ ঘরে দেওয়ালে আটকে রাখে, বাইরে যেও না, ঘুরে বেরিয়ে লাভ নেই। সবার গৃহে ছবি হয়ে রয় কিছু কবিতা, এরা সম্মান পাওয়ার জন্য অপেক্ষায় থাকে। কেউ পায় কেউ পায় না। কিছু কবিতা হাওয়ায় উড়ে, এর অর্থ কবিতা কোনো ঘরে স্থান পায়নি, কবিকে কেউ চেনে না। না চেনা মানুষেরা সবাই গায়ে গতরে খেটে কবিতাকে ঘুম পাড়ায়। খোঁজ 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 এবং খুঁজছি, তথাপি দেখি স্বপনেও কবিতা নেই। কবিতাকে খুঁজছি হাটে বাজারে পরিবারে। নববধূর ফুলসজ্জার ঘরে, দম আটকে থাকা ধর্ষিতা নারীর কুটিরে, দুহাত উঁচে ধনী রমণীর টাকা উড়ানোর খেলাতে কবিতা নেই। বারুদের গন্ধে যুদ্ধক্ষেত্রে প্রেমালাপনেও কবিতাকে খুঁজে পাইনি। তাই এখনো খুঁজছি কবিতাকে। কবিতা নাকি কবির প্রেতাত্মা, ঘুরে বেড়ায় চারিদিকে দেশে বিদেশে। যেমন দুনিয়ার মনীষীদের কবিতাগুলো ঘুরে বেড়াচ্ছে স্থান কাল পাত্র বিচার না করে। নমস্কার। অপূর্ব। লাস্ট কোশ্চেন আপনার কাছে, আপনাকে বিজ্ঞানী হিসেবে জানেন মানুষ, আপনার প্রচুর বই রয়েছে, আপনি মন এবং আত্মা তার উপর বই লিখেছেন। তো এই যে কবিতা মনের কথা বললেন, মনের সঙ্গে মনের খোরাক আর মন এবং আত্মার উপর একটা বইও লিখেছেন। তা এর সঙ্গে কবিতা লেখার সঙ্গে আমাদের শারীরিক বৃত্তি ও মনের বিজ্ঞানের কি সম্পর্ক আছে? কথা হলো, এই সম্পর্কে অনেক কিছু বলতে গেলে পরে এটা অঙ্কের ব্যাপার, যেটা আজও কেউ করতে পারেনি। মানে আত্মা এবং আমাদের যে মন, আমাদের যে চিন্তা ভাবনা করি, সেটা আমাদের ব্রেনের এই পিটুইটারি গ্রন্থ থেকে আসছে। আহ, এবং আত্মা, এটারও ওজন আছে। কারণ আত্মাকে আমরা করতে পারি না, ইগনোর করতে পারি না। কেন করতে পারি না? আজ থেকে 4-5 হাজার বছরে মানে শ্রীকৃষ্ণ গীতাতে আত্মা 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 পরমাত্মার কথা বলে গেছেন। মিশরে এই যে মিশরানরা এই যে পিরামিড তৈরি করেছে, এটা বিস্ময় এক ঘটনা ঘটিয়েছে সারা পৃথিবীতে, এবং অষ্টম আশ্চর্যের এক আশ্চর্য, তারাও কিন্তু আত্মাকে বিশ্বাস করত। আমি জানতে চাইছি যে এবং বিজ্ঞানের মানে সম্পর্কটা, আমি প্রসঙ্গক্রমে আসছি। এই যে আত্মার যে চিন্তা ভাবনাটা, সেটা প্রাচীন কাল থেকে চলে আসে এখন পর্যন্ত, এবং আত্মা আছে কি করে বোঝা যায়?
যেমন আমরা শুনি যে মাঝে মধ্যে আমরা খবরের কাগজে কিংবা বিভিন্ন সোর্সে আমরা জানতে পারি এই যে জাতিস্বর একটা বাচ্চা ছেলে কিংবা মেয়ে তারা আগের জন্মের কথা বলতে পারছে, তারা ঠিক বলে দিচ্ছে তাদের বাড়ি ঘর কোথায় ছিল, তাদের সংসার কোথায় ছিল, তাদের পরিবারে কে কে ছিল, কি ছিল, সব বলতে পারে। এই যে ঘটনাটা কি করে হয়? মানুষ যখন তার দেহ রাখে সেই সময় আমাদের দেহ থেকে একটা শক্তি বেরিয়ে যায়। তারপরে মানুষ হচ্ছে কি, যে মানুষ মানে কি সমস্ত জীবকুল, তার আত্মা থেকে কি একটা শক্তি বেরিয়ে গেলে তার দেহটা পড়ে থাকে, সেখানে নিঃশ্বাস দেহ, অর্থাৎ সেটা সম্পূর্ণ অর্থহীন হয়ে গেল, ওর কোনো মূল্য নেই। কিন্তু একটা শক্তি বেরিয়ে যায়, ওই শক্তিটাই হচ্ছে আত্মা। এবার গীতাতে বলা হয়েছে আত্মার কোনো কিন্তু ধ্বংস নেই, পরিবর্তিত হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এবং আমাদের বিজ্ঞানেও এই কথা বলা হয়েছে শক্তি বা এনার্জির কোনো ধ্বংস নেই, এনার্জি ট্রান্সফারেবল, এক এনার্জি থেকে আরেক এনার্জিতে চলে যাচ্ছে, শক্তির থেকে আরেক শক্তিতে চলে যাচ্ছে, আত্মাও তাই। এবং এখন কথা হচ্ছে এই আত্মার সাথে মন, মন এমন একটা জিনিস যেটা হচ্ছে একটা তরঙ্গ। এই তরঙ্গটা কার তরঙ্গ? ভাবনার তরঙ্গ। বিশেষভাবে মানুষের, পশু পাখির ভাবনা তো রয়েছে, তারা তারা খাদ্যের জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছে, এটাও তাদের চলাফেরার জন্য যাচ্ছে, তাদের ভিতরেও কিন্তু ভাবনা রয়ে গেছে, বাঁচার ভাবনা, জীব জগতের বাঁচার ভাবনা থেকেই মনের ব্যাপারটা এসছে। এবং এই মনটা একটা ক্যারিয়ার, এই ক্যারিয়ারে তার চিন্তা ভাবনাগুলো মানুষের থাকে, এবং থাকে বলে আত্মা যখন যায় আত্মার সাথে মনও চলে যায়। এবং তার যে চিন্তা ভাবনাটা আগের জন্মের যে যে চিন্তা ভাবনাগুলোকে সে খুব ভালোবাসতো এবং আঁকড়ে ধরে থাকতো, তার যে তীব্রতা বা ইন্টেন্সিটি যেটা বেশি, সেটা আত্মার সাথে ওই মনটা চলে গেল, যে এবার যখন অন্য দেহে প্রবেশ করছে তখন তার সেই যে চিন্তা ভাবনাটা সেটা কিন্তু পরবর্তী জন্মে তার ভিতরে চলে আসছে। এবং এইভাবে একজন কবি আবার সে অন্য নামে কবি হয়ে আসছে, কিংবা একজন বিজ্ঞানী আবার বিজ্ঞানী হয়ে আসছে, কিংবা সে অন্য একটা কিছুতে চিন্তা ভাবনা করেছিল, সেই চিন্তা ভাবনাতেও সে পরিবর্তিত হতে পারে। এটা কিন্তু একটা খুব কঠিন বিষয়, কঠিন তত্ত্ব। এবং এই তত্ত্বগুলো অঙ্কের সাহায্যে প্রমাণ করা, এই সম্পর্কে আমার বই তো রয়েছে। কবিতা লিখলে হ্যাঁ, বিজ্ঞান কি বলছে, হ্যাঁ, কি হবে? এইবার কবিতা লিখলে পরে এর যে শব্দ বা এর যে চিন্তা ভাবনার ঘটনাগুলো চিন্তা করতে হবে। একটা ফুল নিয়ে যেমন চিন্তা করা হচ্ছে, শুধু ফুলকে চিন্তা করলে তো হবে না, ফুলের তো ডিফারেন্ট বিভিন্ন রকম রং রয়েছে, তার বিভিন্ন রকম শেপ রয়েছে, পাপড়িগুলো কিরকম, সেখানে মৌমাছি এলো, এই যে সূর্যের আলো পড়লো কিংবা মেঘ এসে ঢেকে দিল, মৃদু হাওয়া চলছে তার সাথে, এইরকম নানান রকম পরিবেশের থেকে এক একজন এক একভাবে এই চিন্তাটাকে নিয়ে নিচ্ছে, নিয়ে একই দৃশ্যের উপর এক একজন এক একভাবে কবিতা লিখছে। এই যে লেখাটা, এই যে চিন্তা ভাবনাটা, তাকে চিন্তা ভাবনার শক্তিটাকে বাড়িয়ে দিচ্ছে। শুধু কবিতা নয়, সেক্ষেত্রে গল্প লিখুক, উপন্যাস লিখুক, লেখার জগতে কিংবা গান লিখুক, এই যে চিন্তা ভাবনাটা তার যে পরিবেশ, মনের পরিবেশটাকে উন্নত করে দিচ্ছে। এবং সে আরো উন্নত, আরো উপরে ওঠার চেষ্টা করছে। রবীন্দ্রনাথ কি একদিনে রবীন্দ্রনাথ হয়েছে? না, রবীন্দ্রনাথ ছোটবেলা থেকে চিন্তা করতে করতে এবং লিখতে লিখতে, এবং যে যত লিখবে, যে যত ভাববে, তার কিন্তু লেখাটাও তত আসবে এবং সে তত এগিয়ে যাবে। এবং লিখতে লিখতে জ্ঞান প্রসার হতে থাকে, অর্থাৎ জ্ঞান সংগ্রহ হতে থাকে, আবার জ্ঞানের প্রসারও হতে থাকে। এটা একরকম সাধনা, এটা সাধনা, এটা সাধনা, সিদ্ধি লাভ আসে। এইভাবে সিদ্ধি লাভ আসে। সিদ্ধি লাভ করে, কেউ সঙ্গীতে করে, সঙ্গীতে করে, এক এক জন, তাই তো। আর তেমন আমার কেউ ঈশ্বরে সিদ্ধি লাভ করে, ঠাকুর
সেই সাধনা একটা অন্য জিনিস। মা মা করতে করতে হ্যাঁ, রামপ্রসাদ বা আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ বা আমাদের যে বামা খেপা মামাখেপা, মা মা করতে করতে যে একটা সিদ্ধি লাভ করেছে, সিদ্ধি লাভ করেছে। সাধনা দেখুন সর্বস্তরে, সেটা হচ্ছে মায়ের উপর, ঈশ্বরের উপর। সাধনা কিন্তু সর্বস্তরে রয়ে গেছে। সেটা হচ্ছে কেউ লেখালেখি নিয়ে সাধনা করছে, কেউ বিজ্ঞান নিয়ে সাধনা করছে, কেউ রাজনীতি নিয়ে সাধনা করছে, যে না আমাকে উচ্চ পর্যায়ে যেতে হবে। সেই সাধনা না থাকলে সে উচ্চ পর্যায়ে যেতে পারে না। থিঙ্কিংটাকে অনেক উপায়। কিন্তু মারপিট ঝগড়াঝাটি এগুলা কিন্তু সাধনা নয়, এগুলা কিন্তু অপজ্ঞান বলে। অপজ্ঞান থেকে এই চিন্তা ভাবনাগুলো আসে, নেগেটিভিটি যেটাকে বলে, সেই চিন্তা থেকে মারপিট, হিংসা, দেশ, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো আসে। এই জন্য যে যেখানে যে অবস্থায় থাকুক, অন্তত নেগেটিভ চিন্তাটা যেন কেউ না করে, পজিটিভিটি রাখলে পরে তার সংসার এমনিতেই উন্নতি লাভ করবে, উন্নত হবে তার সংসার। আর সে যদি নেগেটিভ চিন্তা করে, একটা না একটা ঝামেলা তার ঘরে আসবেই। এটা প্রতিটা সংসারে দেখা যাচ্ছে, প্রতিটা ক্ষেত্রে দেখা যাচ্ছে। আমার মনটাকে যদি পবিত্র না রাখতে পারি, হ্যাঁ, আমি সত্যকে গ্রহণ করতে পারবো না। আমাকে সবসময় মিথ্যার আচরণ, ছলচাতুরের আশ্রয় নিতে হবে, তারপরে ঘটবে অঘটন। এই নিয়ে সংসার লাগবে ঝামেলা, এমন হচ্ছে তো প্রায় সংসারে এইসব ঘটনা ঘটছে। এর জন্য মনকে স্থির রাখতে হবে। আপনি কবিতা লিখুন, লেখা লিখুন, মন চেঞ্জ হবে এবং এইসব জিনিসের সুরাহা হয়ে যাবে সুন্দরভাবে। নমস্কার সবাইকে।